মাথাটা মুহূর্তে কেমন ঘুরে গেল, গলা শুকিয়ে কাঠ। কোনো মতে ওখান থেকে সামনের বড় রাস্তার দিকে দৌড় লাগালাম। নিজের হার্টবিট যেন নিজেই শুনতে পাচ্ছিলাম। দৌড়াবার সময় পেছন থেকে খুব স্পষ্ট শুনেছিলাম, দাদা খুবই ভালো স্যার, স্যার। ছুটতে ছুটতে আমি বড় রাস্তায় এসে দেবোত্তমকে ফোন করলাম। হ্যালো দেবোত্তম। বল। আবে কালকে রাত্রে নীলাক্ষী বলে একটা লজে রাত কাটালাম। কি সাংঘাতিক! ওখানে ভূত দেখলাম রে ভাই, নিজের চোখে দেখলাম রে। ইস, ওরে বাপ রে বাপ। সকাল সকাল নেশা টেশা করেছিস নাকি? কি সব আজে বাজে বলছিস? ধুর শালা, আমি এইমাত্র ওখান থেকে ভয় পালিয়ে বড় রাস্তার এদিকে এসে তোকে ফোন করছি। আজকে বাড়ি ফিরে বিকেলে ইরিগেশন কলোনির মাঠে দেখা কর। আমি ভালো করে জানি নীলাক্ষী বলে যে লজটার কথা তুই বলছিস, ওটা 3 বছর আগে রেনোভেশনের সময় আগুনে পুড়ে গেছে, আর মালিক কর্মচারী সবাই মারা গেছে, কেউই আর বেঁচে নেই। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের আরো একটা নতুন ঘটনা নিয়ে আমি তোমাদেরকে শোনাতে চলে এলাম। ঘটনাটার নাম নীলাক্ষী লজ। এই ঘটনাটা আজ থেকে প্রায় 13 বছর আগের ঘটনা। এই ঘটনাটা পুরো তোমরা না শুনলে কিছুই বুঝতে পারবে না। ঘটনাটা খুব একটা বড় নয়, এটা একটা ছোট ঘটনা। ঘটনাটা যদি তোমরা এক মনে শেষ পর্যন্ত শুনতে পারো, আমি কথা দিচ্ছি তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। প্যারানরমাল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমি বিশ্বজিৎ, তোমরা ঘটনা শুনছো প্যারানরমাল মিস্ট্রি। চলো আর দেরি না করি ঘটনাটা শুরু করা যাক। প্যারানরমাল মিস্ট্রি, এখানে ভৌতিক ঘটনা শোনানো হয়। নীলাক্ষী লজ, লেখক রাজেশ চট্টোপাধ্যায়। আমাদের জীবনে তো এমন অনেক ঘটনাই ঘটে যেগুলো কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আমরা কোনোদিনই ঠিকভাবে করে উঠতে পারি না। দুঃস্বপ্ন ভেবে সেগুলোকে ভুলে যাওয়াই শ্রেয়। যাই হোক, দার্শনিক আলোচনা একটু দূরে সরিয়ে রেখে এবারে আসল কথাতে আসি। শিউড়ি বিদ্যাসাগর কলেজ থেকে 2011 সালে ইংরেজিতে স্নাতক করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এমএর জন্য ফর্ম ফিল আপ করতে গিয়েছিলাম। প্রচণ্ড গরমের মধ্যে যখন ওখানে গেলাম, তখন দেখলাম কয়েকটা পৃথকভাবে লাইন করা হলেও প্রতিটাতেই অনেকজন দাঁড়িয়ে। তারপর বেশ কয়েক ঘন্টা লাইনে থাকতে থাকতে যখন হাঁপিয়ে উঠেছি, তখন ফর্ম হাতে পেয়ে আবার সেটাকে তখনই ফিল আপ করার প্রচেষ্টা শুরু করে দিলাম। তাতে ফর্ম সাবমিট করতে করতে আরও দেরি তো অবশ্যই হয়ে গেল, আর সেই সাথে পেটের মধ্যে খিদের চোটে চোখে অন্ধকার দেখলাম। ওখান থেকে বেরিয়ে প্রায় পড়ন্ত আলোতে কয়েক পা হেঁটে যখন কোনো মতেই আমার শরীরটাকে একটা ঝুপড়ির মতো হোটেলে নিয়ে গিয়ে ফেললাম, তখন হোটেলে কেউই বসে নেই। আর একটা কালো ছেঁড়া গেঞ্জি পরা রোগা পাতলা ছোট ছেলে লাগোয়া সামনের রাস্তা থেকে একটু দূরে একটা জলের বালতি নিয়ে বসে এঁটো থালাগুলোকে ছোট্ট ভিজে কাপড় দিয়ে এক মনে গুনগুন করতে করতে পরিষ্কার করে পাশে রেখে দিচ্ছে। আর মাঝে মাঝেই ওখানে ঘোরাফেরা করা একটা পাগল লোককে অশ্লীল খিস্তি করে চলেছে। একটা গেঞ্জি আর লুঙ্গি পরে যে লোকটা কাউন্টারে বসে ঘাম নিয়ে হাত পা নাড়ছে, এই বোধহয় মালিক। এখন ভাত হবে? তা হোটেলে ভাত হবে না, বসে পড়ুন। যদিও এতক্ষণ ধরে পিঠের ভারী ব্যাগটাকে পাশে রেখে বসে আগেই পড়েছিলাম, ভাবলাম খালি পেটে মাথা থেকে হাইজিনের চিন্তাগুলো বোধহয় ব্যাকটেরিয়া মেমোরিয়ালে ঘুরতে যায়। কি খাবেন, মাছ না চিকেন? মাছ। এই, এখানে একটা মাছ ভাত। খাওয়া দাওয়ার পরে যখন হাত ধুচ্ছি, তখন হঠাৎ বুঝতে পারলাম আমার ঘাড়ের কাছে কে যেন নিঃশ্বাস ফেলছে। পিছনে ঘুরেই বেশ হকচকিয়ে গেলাম। দেখলাম সেই পাগলটা, ধুলো মাখা আলু থালু চুল, পরনে বোধহয় একটা 1947 সালের ময়লা জামা, এক দৃষ্টিতে আমার দিকে লাল লাল চোখে তাকিয়ে আছে। ঠিক তখনই একটা ফোন এলো। দেখলাম বাবার ফোন। হোটেলের বিল পেমেন্ট করতে করতে ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ বলো। কিরে, খেয়েছিস? এইমাত্র খেয়ে উঠলাম, আর তোমার ফোন। তা ফিরবি কিভাবে? মানে?
অবরোধ আবার শুরু হয়ে গেছে, হয় ট্রেন চলবে না বা এলে প্রচুর লেট হবে। তাহলে আজকের রাতটা ওখানে কোথাও থেকে যা। বাবা একটানা কথাগুলো বলেই গেল। আচ্ছা বেশ বেশ, আমি দেখছি কি করা যায়, তোমাকে জানাচ্ছি আমি। ফোন কেটে দিয়ে বন্ধু দেবোত্তমকে একটা ফোন করলাম। ওর বর্তমানে অনেক জানাশোনা। বল রে। এই শোন না, বলছি আজকে বর্তমানে এসেছি বুঝলি তো, তোর জানা কোনো ভালো লজ আছে? বোকার মতো কথা বলিস না, গোপালবাগে থাকার প্রচুর লজ আছে, কম খরচে যে কোনো একটাতে থেকে গেলেই তো হলো। ফোন কাটা মাত্র কে যেন কানের কাছে বিকটভাবে চিৎকার করে উঠল। घर लौट जा, अभी के अभी घर लौट जा, रुकना मत, रुकना मत। শালা পাগল, আর একটু হলে বোধ হয় আমার ব্রেনেই হার্ট অ্যাটাক হয়ে যেত। 7-5 না ভেবে হাঁটতে লাগলাম আজকের রাতটা কোনো হোটেলেই কাটাবো বলে। রাস্তা ধরে বেশ কিছুটা দূরে যেতেই দেখতে পেলাম একটা চায়ের দোকান। দোকানের সামনে একটা বেঞ্চির উপরে 3-4 জন চা খাচ্ছে। আর চায়ের দোকানের ঢিল ছোড়া দূরত্বেই যেটা দেখলাম সেটা দেখে মনটা বেশ বেশ ভালো হয়ে গেল। একটা সাইনবোর্ডে লেখা নীলাক্ষী ফুডিং অ্যান্ড লজিং। আমি কোনো দিকে না তাকিয়ে সেদিকে এগিয়ে গেলাম। শুনতে পেলাম আমার পিছনে ফেলে আসা চায়ের দোকান থেকে কেউ বা কারা যেন বার দুয়েক চেঁচিয়ে উঠল, এই ছেলে, এই ছেলে, ওইদিকে কোথায়? বাইরে তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ভেতরে ঢুকে সামনে বসা হোমরা চোমরা লোকটিকে বললাম, আজকের রাতটা এখানে থাকবো, আচ্ছা কত পড়বে? মধ্যবয়সী লোকটার পরনে একটা সাদা মাটা সুতির জামা, চোখে একটা অদ্ভুত ফ্রেমের বাইফোকাল চশমা, মাথায় চুলের সংখ্যাও বেশ কম, কিন্তু কি দারুণভাবে পকেট থেকে চিরুনি বের করে সেগুলোকে একবার আঁচড়ে নিয়েই দাঁত বের করে একগাল হেসে বলে উঠল, স্যার 300 টাকা মাত্র। রাতের খাবার পাওয়া যাবে? অবশ্যই অবশ্যই, এই নিন আপনার চাবি, রুম নম্বর 11, উপরে উঠে একদম ডান দিকে। আর এখানে প্লিজ একটা সই করে দিন, আর পাশে ফোন নম্বর আর অ্যাড্রেস লিখতে ভুলবেন না যেন। আমি লোকটার দেওয়া মোটা আর চাপচাপ ধুলো জমা রেজিস্টার খাতাতে লাগোয়া পেনে সই টই করে যখন উপরের সিঁড়ির দিকে যাচ্ছি তখন পেছন থেকে শুনতে পেলাম, স্যার আমি একটু বাদে ছেলে পাঠিয়ে দিচ্ছি, ও আপনাকে সব বুঝিয়ে দেবে। তাহলে এটাই রুম নম্বর 11। তালা খুলে ভেতরে ঢুকতে যাব, এমন সময় পেছন থেকে গলা পেয়ে কেঁপে উঠলাম। দাঁড়ান স্যার, অন্ধকারে পড়ে যাবেন, আমি আলো জ্বালিয়ে দিচ্ছি। দেখলাম একটা শ্যামবর্ণ বছর 15-16 ছেলে নিমেষে ভেতরে ঢুকে আলো জ্বালিয়ে দিল। স্যার এই পাশেটা ফ্যানের সুইচ। আমাকে স্যার বলার দরকার নেই, দাদা বলতে পারো। আচ্ছা স্যার, সরি, মানে দাদা। আমার হালকা হাসি পেল, যদিও সেটা দেখালাম না। তোমার নাম কি? তোমাদের এখানে ব্যাপার কি বলো তো? আর কাউকেই তো দেখছি না, সব ঘর তালা বন্ধ। বাজার খুব খারাপ দাদা, যে 4 জন ছিল ওরা আজকে দুপুরেই বেরিয়ে গেছে, আর যখন সবাই কলেজে ভর্তি হবে তখন আবার সব ওকে হয়ে যাবে। ও হ্যাঁ, আমার নাম পল্টু। কলেজ নয় পল্টু, বলো ইউনিভার্সিটি। যাই হোক, রাত্রে রুটি তরকা হবে? আমিও এটাই বলতে চাইছিলাম, হয়ে যাবে দাদা। পল্টু চলে যেতেই আমি দরজা লাগিয়ে একবার বাড়িতে ফোন করে আমার থাকার ব্যাপারটা জানিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে ভালো করে রুমটা দেখলাম। আমার ছোট্ট খাট, সাদা চাদর পাতা, একটা পুচকে বালিশ, পাশে একটা প্লাস্টিকের কালো চেয়ার, লাগোয়া বাথরুম অন্ধকার। সব সুইচ টিপেই দেখলাম আলো জ্বলছে না। এই ব্যবসা গরমে মাথার উপরের ফ্যানটা আছে, আর সেটা প্রয়োজনের থেকেও এতটা জোরে ঘোরে যে বাইরের একটাও শব্দ শোনা যাচ্ছে না। একটা রাত কাটাবার জন্য ঠিকঠাকই। ক্লান্ত শরীর, ব্যাগ থেকে জলের বোতল বের করে সবটাই শেষ করে কিছুক্ষণের জন্য বিছানায় নিজেকে ছেড়ে দিলাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, এই রুমের এমনকি লজের সব আলোগুলোই বড্ড মিটমিটে, আর কেনই বা ফ্যানের হাওয়াতে দেওয়ালে লাগানো যে ক্যালেন্ডারটা উড়ছে সেটা 2008 সালের। প্রচণ্ড গরমে ঘুম ভেঙে গেল। যা বুঝলাম তা হলো কীভাবে এক ঘুমে রাত্রি কেটে সকাল হয়ে গেছে। পাশে জানলা দিয়ে বিক্ষিপ্ত গাড়ি চলাচলের আওয়াজ, খুব সম্ভবত পাওয়ার কাট হয়ে গেছে। ঘামে ভিজে গেছে সারা শরীর, আর এই সব কিছুকে ছাপিয়ে প্রচুর খিদে পেয়েছে। নিজেকে গুছিয়ে
নিচে নেমে এলাম। দেখলাম আমার দিকে লজের মালিক কেমন যেন জিজ্ঞাসু চোখে তাকিয়ে আছে। ভাবখানা এমন যেন 5 তারা হোটেলের মালিক। আমার তখন এতটাই বিরক্তি লেগেছে যে কোনো কথা না বাড়িয়েই বলেই ফেললাম, এই নিন আপনার 300 টাকা, আর ফর্মালিটিস করার খাতাটা দিন। স্যার, আমি কালকের জন্য অত্যন্ত লজ্জিত ও দুঃখিত। প্লিজ বাসি মুখে বেরোবেন না। এই লালটু, স্যারের জন্য পাশের দোকান থেকে জলদি চা নিয়ে আয়। হে মিস্টার, আপনি ওকে লালটু বলে ডাকছেন কেন? ততক্ষণে ছেলেটি ওখানে এসে হাজির হয়েছে। ওর নাম তো পল্টু। তখন দুজনেই দুজনের মুখের দিকে তাকিয়ে যেন নিজেদের মধ্যে কোনো সংক্ষিপ্ত মহাকাব্য আদান প্রদান করে উঠল। সেই মুহূর্তে নীরবতা ভেঙে লোকটি রেজিস্টার খাতার শেষের দিক থেকে একটা ফটো বের করে বলল, এর নামই পল্টু। ওরা দুজনেই যমজ, তবে এর কপালের কাছেই এই দাগটা ছিল। ছিল মানে? স্যার, 3 বছর আগে আমার দাদা আগুনে পুড়ে মারা যায়। তারপর থেকে আমি যেদিন যেদিন রাত্রে সার্ভিস দিতে পারি না, ও দিয়ে দেয়। আসলে আমাদের আজও সে খুব ভালোবাসে। মাথাটা মুহূর্তে কেমন ঘুরে গেল, গলা শুকিয়ে কাঠ। কোনো মতে ওখান থেকে সামনের বড় রাস্তার দিকে দৌড় লাগালাম। নিজের হার্টবিট যেন নিজেই শুনতে পাচ্ছিলাম। দৌড়াবার সময় পেছন থেকে খুব স্পষ্ট শুনেছিলাম, দাদা খুবই ভালো স্যার, স্যার। ছুটতে ছুটতে আমি বড় রাস্তায় এসে দেবোত্তমকে ফোন করলাম। হ্যালো দেবোত্তম। বল। আবে কালকে রাত্রে নীলাক্ষী বলে একটা লজে রাত কাটালাম। কি সাংঘাতিক! ওখানে ভূত দেখলাম রে ভাই, নিজের চোখে দেখলাম রে। ইস, ওরে বাপ রে বাপ। সকাল সকাল নেশা টেশা করেছিস নাকি? কী সব আজে বাজে বলছিস? ধুর শালা, আমি এইমাত্র ওখান থেকে ভয় পালিয়ে বড় রাস্তার এইদিকে এসে তোকে ফোন করছি। আজকে বাড়ি ফিরে বিকেলে ইরিগেশন কলোনির মাঠে দেখা কর। আমি ভালো করে জানি নীলাক্ষী বলে যে লজটার কথা তুই বলছিস, ওটা 3 বছর আগে রেনোভেশনের সময় আগুনে পুড়ে গেছে। আর মালিক কর্মচারী সবাই মারা গেছে, কেউই আর বেঁচে নেই। স্পাইনাল কর্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। অবর্ণনীয় অবস্থায় পিছনে ঘুরে তাকালাম। একটা খুব বাজেভাবে পুড়ে যাওয়া পরিত্যক্ত বাড়ি। রাশি রাশি আবর্জনার মতো নাম না জানা গাছ ভিতরের অংশে বাইরে মরিচা পড়া ছোট্ট গেটকে শান্ত সাপের মতো জড়িয়ে রেখেছে। একটা ডান দিকে হেলে পড়া আধ পোড়া বোর্ডে লেখা নীলা। রাস্তার উপর পড়ে যেতে যেতে শেষবারের মতো আবছা দেখতে পেয়েছিলাম কারা যেন চায়ের দোকান থেকে চিৎকার করতে করতে আমার দিকে ছুটে আসছে। গল্পটা তোমাদের সবাইয়ের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে শুনে, তাহলে একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করবে। এই রকম আরও নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি আমাদেরকে গল্প পাঠাতে চাও, তাহলে আমার ডেসক্রিপশনে মেল দেওয়া আছে, মেলের মাধ্যমে পাঠাতে পারেন, না হলে কমেন্টে লিখে পাঠাতে পারেন। ধন্যবাদ।